আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। এটা তার বুদ্ধি মানে বুদ্ধি কিন্তু কেন আর আজকে তোমার তো আমার মানে ভোটে তার প্রভাব না এখন পর্যন্ত এটা আমার রেফারেন্স হিসেবে আমি লোকেকে প্রয়োগ করবো ইনশাল্লাহ আমি এখন ইনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়। আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুনে বলেন। নামটা বললেন। আমার নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন, আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে ওই আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে 15,000 টাকা ওই পরিবারকে দেবে। কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেয়া হতো তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে।
সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে। তো জামাত খুব অর্গানাইজড, এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিমাণে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামের আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয়, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত, যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে। মানে এমনই কপাল। জামাতের 3 জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে ওই আমির ভাই আমরা ডাকি। আপনারা কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি জামাত। আপনি? আমি অফিস সম্পাদক। কাছে আসুন। এখান থেকে এখানে উঠে ভোট কেন্দ্র তো। এটা তো মুরব্বিরে ধরলাম, মুরব্বিরে ধরলাম, মুরব্বির পকেটে টাকা, আর দেখি ওনার হাতে দেখবে ওইটা, আর ওরা দুজনে, উনি আর উনি, এই দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই দুজন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন, নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে ওইখান থেকে নেমে, মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরে টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে গাইছে আমার ধরার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অপশনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ কাটছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে, সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক, পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই
বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন, এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং তার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল যমুনায় ডক্টর ইউনূস এবং 3 জন উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি, এনসিপি এবং জামাতের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল? আজকে দুপুর 1টায় সচিবালয়ে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কি আলোচনা হয়েছে সেটি নিয়ে কথা বলবো। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থায় সরকার কেন বলছেন যে সে হার্ড লাইনে যেতে বাধ্য হবে, নির্বাচনে যেখানে মাত্র 4 দিন বাকি, কেন সরকারের এই হার্ড লাইনে যাবার এই থ্রেট, এটি নিয়ে আজকে কথা বলবো। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রথমেই বলছি, আজকে দুপুর 1টায় সচিবালয়ে আমাদের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ পররাষ্ট্র সচিব এবং একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসার উপস্থিত ছিলেন। কি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে? মূলত আজকে এই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি তৌহিদ হোসেনের কাছে সম্প্রতি যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিফেন্স ট্রিটিটা হয়েছে 2026 থেকে 2036 পর্যন্ত, এই দুটো চুক্তি সম্পর্কে ডিটেইল ব্রিফ করেন এবং বিশেষ করে এই যে ডিফেন্স ট্রিটি হয়েছে এর মধ্যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি, এই সব বিষয় নিয়ে বলেন এবং তিনি বলেন যে এই অঞ্চলে ইন্ডিয়া এবং আমেরিকা তাদের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করবেন এবং তারা ওভারল্যাপিং মেথডে কাজ করবেন। যেখানে দিল্লি মনে করবে যে আমেরিকাকে সামনে এগিয়ে দেওয়া উচিত, সেখানে আমেরিকা সামনে থেকে ভূমিকা পালন করবে, আবার যেখানে আমেরিকা মনে করবে যে দিল্লির সামনে থেকে ভূমিকা পালন করা উচিত, সেখানে দিল্লি সামনে থেকে ভূমিকা পালন করবে। অর্থাৎ দুজনে মিলেমিশে যার যেখানে যতটুকু প্রয়োজন, যার যেখানে লিড করা উচিত সেটা করবে। এই পুরো বিষয়টাই তৌহিদ হোসেনকে বুঝিয়ে দিলেন। তৌহিদ হোসেন চলে যাবেন, আর 4 দিন পরে নির্বাচনে যদি নতুন সরকার আসে, তৌহিদ হোসেন আর বেশি দিন থাকবার কথা নয়। তাহলে একজন চলে যাওয়া প্রস্থান উদ্ধত একজন পররাষ্ট্র উপদেষ্টার কাছে মার্কিন রাষ্ট্রদূত আসলে এগুলো কেন বললেন, কি বার্তা দিলেন? এর মধ্য দিয়ে আসলে মার্কিন রাষ্ট্রদূতদের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়েছে যে বর্তমান বাস্তবতায় জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং সবকিছু মিলিয়ে ভারত এবং আমেরিকা বন্ধু হিসেবে কাছাকাছি অবস্থান করছে এবং একসাথে কাজ করছে এবং এই রিজিয়নের ইন্টারেস্ট তারা একসাথেই দেখবে। এই বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশের উচিত আমেরিকা এবং ভারতের সাথে তাদের সম্পর্ক নির্ধারণ করা। বিগত দিনে ডক্টর ইউনূস সরকার যেভাবে ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে এবং ইউনূস সরকার অনেকেই মনে করেন এবং যেটা কিছুটা সত্যি যে তারা আমেরিকার আশীর্বাদ নিয়েই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইউনূসের চলে যাওয়ার সময় আমেরিকার সাথে ইউনূসের সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই। সুতরাং বাংলা ভাষায় যদি বলা যায় তাহলে ব্রেন্ট ক্রিস্টেনসেন তৌহিদ হোসেনকে বলেছে যে ডক্টর ইউনূসের সরকারের আর উচিত হবে না ভারতের সাথে চুদুরবুদুর করা। আরেকটি বিষয় আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং আজ রবিবার থেকে তারা কমপ্লিট শাটডাউন ডেকেছে যে বন্দরে আর কোনো
কাজ হবে না। আপনারা জানেন যে নিউমারিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক বন্দর টার্মিনাল, সেটিকে এই বিদেশি ডিপি ওয়ার্ল্ড কোম্পানির কাছে আহ, ইজারা দেওয়া হচ্ছে, যে এই লাভজনক টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ড ম্যানেজ করবে। এটা নিয়েই আন্দোলন, শ্রমিকদের আন্দোলন। তারা বলছে যে এটি বাংলাদেশ সরকারই এ পর্যন্ত এনেছে এবং এটি লাভজনক একটা প্রতিষ্ঠান, এটি কেন বিদেশের হাতে তুলে দেওয়া হবে, এবং এই বিদেশের সাথে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত চিটাঙে গিয়ে এসেছেন যে কোনো অবস্থায় এই ইজারা বাতিলের সুযোগ এখন আর নেই। ইজারা বাতিল থেকে সরকার আর পিছু হটতে পারবে না। এবং আজকে তিনি যখন কমপ্লিট শাটডাউন হয়েছে তখন ঢাকায় সচিবালয়ে বলেছেন যে সরকার এখন হার্ড লাইনে যেতে বাধ্য। কেন সরকার হার্ড লাইনে যাচ্ছে? কেন ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর, এই টার্মিনালটি ইজারা দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার? এটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবার মতো একটা বিষয়। আপনাদের হয়তো মনে আছে, বেশ কয়েক মাস আগে আমি এই এনসিটি টার্মিনাল ইজারা দেওয়া নিয়ে একটা এপিসোড করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই মধ্যবর্তী কিছু ইন্টারিম টাইমে বলা যায় যে সেখানে এটিকে সাবলেট দেওয়া ছিল, যারা এনসিটি কে আগে ম্যানেজ করতো তাদেরই সাবলেট দেওয়া ছিল এবং এনসিটি এখন ডিপি ওয়ার্ল্ড চালাবে। এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারপারসন কে? এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারপারসন হলো সুলতান আহমেদ বিন সুলাইম। এই ব্যবসায়ী ভদ্রলোক ইউনাইটেড আরব আমিরাতের শাসক গোষ্ঠীর সাথে খুবই ঘনিষ্ঠ এবং গত 9 এপ্রিল তিনি যমুনায় ডক্টর ইউনূসের সাথে মিটিং করে গিয়েছিলেন। ডক্টর ইউনূসের তিনি খুব ঘনিষ্ঠ। আপনারা যারা এপস্টেইন ফাইল ফলো করছেন, জেফরি এপস্টেইন, সেই জেফরি এপস্টেইনের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং সেই সূত্রে তিনি ইউনূসের পূর্ব পরিচিত এবং তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ, তার একটা স্পেশালিটি আছে। জেফরি এপস্টেইনের ফাইলে অনেকের নাম আসছে, কিন্তু জেফরি এপস্টেইন যাদের খুব ব্যক্তিগতভাবে পছন্দ করতেন তাদের মধ্যে একজন ছিলেন এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ। এবং তাদের ফাঁস হওয়া একটা ইমেলে জেফরি সুলতানকে জানাচ্ছে যে নিশ্চয়ই তুমি খুব মজা পেয়েছো। তার মানে কোনো একটা তরুণীকে পাঠিয়েছিল এবং সম্ভোগের পরে তার প্রতিক্রিয়া জানিয়ে এপস্টেইন বলছেন, এবং এপস্টেইন এটাও বলছেন যে তুমি আমার খুব প্রিয় একজন বন্ধু এবং তুমি আমার মতোই ক্রেজি। এবং আমরা এই ছবিও দেখেছি যে এই সুলতান আহমেদ জেফরি এপস্টেইনকে রান্না করে খাওয়াচ্ছে এবং জেফরি এপস্টেইন পাশে বসে আছে এবং তার কোলে একজন খুব অল্প বয়স্ক কিশোরী। সো এই যে এপস্টেইনের কালো ওয়ার্ল্ডের, এই ব্ল্যাক ওয়ার্ল্ডের ডক্টর ইউনূস কিন্তু খুব ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতা এবং আরো একটা কারণ আছে। এই যে ডিপি ওয়ার্ল্ড যে এই নিউমারিং টার্মিনালটা নেবে, কন্টেইনার টার্মিনালটা, এর জন্য একটা ব্যাপক ঘুষ লেনদেন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস, ব্রিগেডিয়ার সাখাওয়াত তারা অলরেডি ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেওয়ার বিনিময়ে একটা বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছে, ঘুষ খেয়েছে। এখন এই টাকা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। সুতরাং একদিকে এপস্টেইন কাণ্ড, পূর্ব পরিচিত ঘনিষ্ঠতা, আর একদিকে হলো ব্যাপক ঘুষের লেনদেন হয়ে গেছে। সুতরাং ডিপি ওয়ার্ল্ডকে তারা যেহেতু চলে যাবে 4 দিন পরে, নির্বাচন হলে খুব দ্রুত চলে যাবে বলে আশা করা হয়, তাই তারা যে কোনো ভাবেই হোক তাদের যে ঘুষটা খেয়েছে, তাদের যে বন্ধুত্ব, এগুলো সব মিলিয়ে যে কোনো উপায়ে হোক নিউমারিং কন্টেইনার টার্মিনালটা তারা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে যেতে চায়, কিন্তু বন্দরের শ্রমিক কর্মচারীরা সেটি মানছে না। এখন দেখা যাক, ঘুষ খেয়ে বিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস এবং এই নৌ উপদেষ্টা এবং তাদের গং, কি করা যায়। এদিকে গতকাল যে মিটিংটা শুরুতেই বলেছিলাম, যমুনায় ডক্টর ইউনূস এবং আরো 3 জন প্রভাবশালী উপদেষ্টা উপস্থিতিতে বিএনপি, জামাত এবং এনসিপির প্রতিনিধিদের মধ্যে একটা মিটিং হয় এবং এই মিটিং এর সর্বশেষ আপোষের চেষ্টা করা হয়। আপনারা জানেন যে জামাতে ইসলাম কিন্তু বরাবরই বলে আসছে
এবং এই তারেক রহমানের সাথে গত মাসেও দেখা করেছে, বলেছে আসেন আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করি। এবং গতকাল শেষ মিটিংটি হয়েছিল যেখানে আপোষ হওয়ার চেষ্টা করা হয়েছে কে কয়টা আসন পাবে এবং সবাই মিলেমিশে জাতীয় সরকার গঠন করবে। এবং সেখানে তারেক রহমান খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি জামাতের সাথে জাতীয় সরকার গঠনে আগ্রহী না। এর আগে তিনি রয়টারে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন যে তার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তিনি চান যে জামাত একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকুক। সুতরাং ডক্টর ইউনূসের এই যে সবাইকে নিয়ে একটা সরকার গঠন করা, সেখানে এনসিপি কে রাখা, এনসিপির কয়েকজন মন্ত্রী বানানো, জামাতকে রাখা, এটা তার একটা প্ল্যান ছিল, সেটা ব্যর্থ হয়ে গেছে। তো আরেকটা প্ল্যানের কথা শোনা যাচ্ছে, সেটা নিয়ে আমি কাল পরশু হয়তো কথা বলবো। তো এখন জাতীয় সরকার হচ্ছে না, চট্টগ্রাম বন্দর তপ্ত, এদিকে আমেরিকার পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা যাবে না। এই অবস্থায় অনেক কিছুই শোনা যাচ্ছে। আগামী 3 দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন 12 তারিখে হবে বলেই ধারণা করা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু প্রস্তুতি নেই। এখনো 7টি জেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছায়নি। গাজীপুরে সামগ্রী বিতরণ স্থগিত। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন যে একটা লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে, সেটি নিয়েও কিন্তু অনেকেই শঙ্কিত। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।